এই একটি ঘটনা পুরো রাজ্যের রাজনৈতিক মানচিত্রকে ওলটপালট করে দিতে পারে। তার কারণ মুখ্যমন্ত্রীও মমতা ব্যানার্জি, স্বাস্থ্যমন্ত্রীও মমতা ব্যানার্জি এবং পুলিশ মন্ত্রীও মমতা ব্যানার্জি। কেন এত সন্দীপ প্রীতি? সন্দীপের প্রতি এত ভালোবাসা কেন? সিবিআই তদন্ত এখন থেকেই হবে, এক্ষুনি হবে। কেস ডায়েরি থেকে সিসিটিভি ফুটেজ সব এক্ষুনি কলকাতা পুলিশকে তুলে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সিবিআই এখন থেকেই তার তদন্ত শুরু করবে। নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত। আপনারা এই মুহূর্তের সব থেকে বড় খবরটা ইতিমধ্যেই পেয়ে গেছেন যে আরজি কর হাসপাতালে গত শুক্রবার যে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছিল তার তদন্তভার এবার সিবিআই হাতে। কলকাতা হাইকোর্ট এমনটাই নির্দেশ জারি করেছে এবং এক্ষুনি এই মুহূর্ত থেকে কলকাতা পুলিশের হাতে যে কেস ডায়েরি রয়েছে সেখান থেকে সিসিটিভি ফুটেজ সব তথ্য ইতিমধ্যে সিবিআই হাতে তুলে দিতে হবে এবং সিবিআই তদন্ত শুরু করতে পারে। গত শুক্রবারের যে ঘটনা ঘটেছিল সেটা নিয়ে একাধিক প্রশ্ন দানা বেঁধেছিল। তার মধ্যে সব থেকে বড় প্রশ্ন যেটা প্রথম দিন থেকে চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল সেটা আজকে আবার কলকাতা হাইকোর্টের কড়া নাড়ে। প্রথম প্রশ্ন ছিল নির্যাতিতার পরিবারকে অভিভাবক অভিভাবিকাকে কে ফোন করেছিল এবং দুটো ফোন গিয়েছিল। প্রথমে বলা হয়েছিল তার মেয়ে অসুস্থ, তার পরবর্তীতে বলা হয়েছিল তার মেয়ে আত্মহত্যা করেছে। কোন পরিপ্রেক্ষিতে এটা বলা হয়েছিল আত্মহত্যা করেছে ওই জিনিস দেখার পরেও আজকে রাজ্য সরকারের থেকে যিনি উকিল ছিলেন সেটা স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ দুবার কল গেছে, কিন্তু কি বলা হয়েছিল সেটা বলা হয়নি এবং কল যিনি করেছিলেন সেটা আজও উদ্ধার হলো। সেটা হলো আরজি করে যে সহ সুপার ছিল, অ্যাসিস্ট্যান্ট সুপার ছিল, সেই এই কলটি করেছে। প্রথম এটা। দ্বিতীয় যে ঘটনাটি, টি.এস. শিবজ্ঞানম যে প্রধান বিচারপতি রয়েছে তাকে অবাক করেছে এবং এতদিন ধরে রাজ্য রাজনীতি যেটা নিয়ে তোলপাড় হয়েছে যে কেন এত সন্দীপ প্রীতি। এই আরজি কর মেডিকেল কলেজের যে প্রিন্সিপাল ছিল বা অধ্যক্ষ ছিল সন্দীপ ঘোষ, তার প্রতি এত ভালোবাসাটা কিসের? এই একটিমাত্র সন্দীপ ঘোষ যাকে কেন্দ্র করে পুরো উত্তাল হয়ে গেছিল আরজি কর মেডিকেল কলেজ। প্রত্যেকটা আন্দোলনকারী থেকে বিক্ষোভকারী যারা বিক্ষোভ প্রদর্শন করছিলেন প্রত্যেকের একটাই কথা ছিল, সন্দীপ ঘোষের অপসারণ চাই। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারা করেছিল যে তিনি প্রমাণ লোপাট করতে পারেন। তার বিরুদ্ধে অনেক দুষ্কর্ম, অনেক দুর্নীতির অভিযোগ তারা বলেছিল। তারপরেও তাকে বহাল রাখা হয়েছিল। তারপর নিজে থেকে তিনি ইস্তফা দেন। তিনি কেবলমাত্র আরজি করে অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেননি, তিনি তার যে সরকারি কাজ রয়েছে সেটার থেকে ইস্তফা দিয়ে দিয়েছিলেন। কিন্তু আরজি করে অধ্যক্ষ পদের থেকে যে তিনি অব্যাহতি চেয়েছিলেন, পদত্যাগ করেছিলেন, সেই ইস্তফা পত্র গ্রহণ হলেও চাকরি থেকে বা কর্ম থেকে তিনি যে সরে যাওয়ার জন্য ইস্তফা পত্র দিয়েছেন সেটা গৃহীত হয়নি। উল্টে 11 থেকে 12 ঘন্টার মধ্যে তাকে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ রূপে নিযুক্ত করা হয়েছে এবং সেখানকার যে অধ্যক্ষ ছিল অজয় রায়, তাকে অফিসার অন স্পেশাল ডিউটি স্বাস্থ্য ভবনে নিয়োগ করা হয়েছে। আর আরজি করে সেই অফিসার ইন স্পেশাল ডিউটি স্বাস্থ্য ভবনে যিনি ছিলেন সুপ্রীতি পাল, তাকে আনা হলো। কেন এত সন্দীপ ঘোষ প্রীতি, এত ভালোবাসা? রাজ্য সরকারের তার প্রতি এত আস্থা কিসের? কেবলমাত্র একজন যিনি অব্যাহতি চেয়েছিলেন তাকে অব্যাহতি দেওয়াই হলো না, যার বিরুদ্ধে এত ভুরি ভুরি অভিযোগ উঠে এসেছে, যাদের বিরুদ্ধে মূল আন্দোলন, তাকে পুনর্বহাল করা হলো, তার জন্য আরো দুজনকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো। এতটা প্রভাবশালী সে, তার এতটা ক্ষমতা। আজকে হাইকোর্টকে উল্টা বলতে হলো যে তাকে আপনারা ছুটিতে যেতে বলুন। রাজ্য সরকারকে বলেছে যথারীতি হাইকোর্ট যে তাকে ছুটিতে যেতে বলুন, নাহলে আমরা ছুটি দিয়ে দেবো। পরবর্তীতে তো শোনা গেল যে যখন এই বয়ান এসছে বা হাইকোর্ট যখন বলেছে তার আগেই এই সন্দীপ ঘোষ ছুটি চেয়েছে 15 দিনের জন্য, কিন্তু সেটাকে মান্যতা দেবে কিনা রাজ্য সরকার বা স্বাস্থ্য ভবন সেটা এখন বড় প্রশ্ন। কেন? শুভেন্দু অধিকারী একটা অভিযোগ উঠিয়েছে। শুভেন্দু অধিকারী বলছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে হোম ফিজিশিয়ান রয়েছে তিনি অলিখিতভাবে এই স্বাস্থ্য দপ্তরটাকে চালান এবং তার কাছের লোক এই সন্দীপ ঘোষ, যার জন্য এর আগে তিনি আরজি করের থেকে দুবার বদলি হয়ে গিয়েছিলেন। কোনোদিন 14 দিন, কোনোদিন 21 দিনের ব্যবধানে তিনি আবার এসেছেন, বহাল তবিয়তে অধ্যক্ষ হয়েছে। কিসের জন্য? কোন পরিপ্রেক্ষিতে? কেবলমাত্র এই সন্দীপ ঘোষকে এবং হাইকোর্ট কেস ডায়েরি যখন পুঙ্খানুপুঙ্খভাবে পড়েছে তখন গিয়ে তারা স্যাটিসফাইড হয়নি।
আর কেস ডায়েরি পড়ে যখন স্যাটিসফাইড হয়নি, তার মানে তদন্ত নিয়ে তারা স্যাটিসফাইড ছিল না, আর এর জন্যই সিবিআই কে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডেডলাইন বেঁধে দিয়েছিলেন। নির্যাতিতার পরিবারের সাথে দেখা করে তিনি যখন বেরিয়ে এলেন, তিনি বললেন রবিবারের মধ্যে এই তদন্তের সুরাহা যদি কলকাতা পুলিশ করতে পারে তো ভালো, নাহলে সিবিআই কে দিয়ে দেওয়া হবে। তিনি এর আগেও বলেছিলেন যে যদি পরিবার চায় তাহলে এই তদন্তভার যে কোনো তদন্তকারী সংস্থার হাতে তারা দিতে পারে, যদি কলকাতা পুলিশের উপর ভরসা না থাকে। রবিবার ডেডলাইন দেওয়া হলো। কলকাতা পুলিশের কাছে এটা তাদের ইতিহাসের সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। তাদের এটা রেপুটেশনের ব্যাপার চলে আসলো। সিটের সদস্য সংখ্যা 7 থেকে 12 করা হলো। 150 জন পুলিশকে নিয়োগ করা হলো এই সিটের সদস্যদেরকে সহায়তা করার জন্য। 24 ঘন্টা ডিউটি চলবে, 50 জন করে শিফটিং হবে। কোথায় কি? এত কিছু করার পরেও কেস ডায়েরি পড়ে যখন হাইকোর্ট স্যাটিসফাইড হতে পারলো না, তখন গিয়ে আশ্বস্ত না হতে পেরেই সিবিআই কে তদন্তভার দিয়ে দেওয়া হলো। তাহলে এতদিন ধরে কি করলেন? তার মানে যেই প্রশ্নগুলো এতদিন চারিদিকে ঘোরাফেরা করছিল যে সঞ্জয় রায় কি কেবলমাত্র শিখণ্ডী বা বলির পাঠা, তাকে সামনে রেখে পিছনে অন্যরা কেউ কলকাঠি নাড়াচ্ছে, একজনের পক্ষে 35 মিনিটে এই নৃশংসতা ঘটিয়ে বেরিয়ে আসা সম্ভব নয়, নির্যাতিতার যৌনাঙ্গে যেই পরিমাণ ফ্লুইড পাওয়া গেছে, বীর্য পাওয়া গেছে 151 গ্রাম রিপোর্ট অনুযায়ী, সেটা একজনের পক্ষে সম্ভব নয়। তার মানে ওই ভাইরাল হওয়া অডিওগুলি কি সত্যি, যেখানে কোনো সময় একজন আর একজনকে বলছে যে এটা পুরো মেকি আন্দোলন, এটা অধ্যক্ষই চালাচ্ছে, এবং আর একজন প্রভাবশালী ছেলে রয়েছে তার সাথে যুক্ত, সে তার ব্যাচমেট, মানে তার কথা কেবলমাত্র সঞ্জয় না আরো কেউ আছে। তার মানে ওই মহিলা কণ্ঠস্বরে ভাইরাল হওয়া অডিওটা কি ঠিক, যেখানে পরিষ্কার বলা হয়েছে যে একজন পুলিশ বলছে উল্টে যে সঞ্জয় তো দালাল, এটা নিয়ে যদি আরো ঘাটাঘাটি হয়, আরো গভীরে প্রবেশ করা যায়, তাহলে ডাক্তারি যে সমাজ রয়েছে তারাই বিব্রত বোধ করবে। স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি এই রাজ্যের সর্বময় কর্ত্রী, তিনি পরিচালনা করেন মুখ্যমন্ত্রী হিসেবে। ঘটনা একজন ডাক্তারকে ঘিরে, একজন 30-31 বয়সী তরুণী যুবতী, একজন দুর্ধর্ষ পড়াশোনায় ভালো ডাক্তারকে নৃশংসভাবে নির্যাতন করে তাকে খুন করা হয়েছে। পুরোপুরি স্বাস্থ্য দপ্তর প্রশ্নচিহ্নের মুখে এসে পড়ে। আর যার জন্য যারা আন্দোলনকারী তাদের যে দাবিগুলো ছিল, তার মধ্যে এটা আর একটা দাবি ছিল পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি বসানো, যেগুলো মূল ফটকের মধ্যে থাকবে। প্রত্যেকটি তলায় যেতে গেলে যেই প্রবেশ পথ রয়েছে সেই মূল ফটকে যাতে একটা করে সিসিটিভি থাকে। স্বাস্থ্য দপ্তরের আওতায়, স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে কে রয়েছে? মন্ত্রীকে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যাকে এবার পাকড়াও করা হয়েছে। বিনীত গোয়েল যাকে প্রথমে আড়াল করার চেষ্টা করছিলেন, মানে তার পেশাটাকে, তিনি সিভিক ভলেন্টিয়ার। এই সিভিক ভলেন্টিয়ার পুলিশের সাথে কাজ করলেও তিনি পুলিশ বাহিনীর কোনো অংশ নয় বা পুলিশ বাহিনীর কেউ নয়, তাকে উল্টে পুলিশ ওয়েলফেয়ারের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি এসআই বা এএসআই যেসব বাইক চালান, পুলিশ বা সরকারের পেট্রোলের টাকায় তিনি সেটা চালাতেন, যে দায়িত্বটা তার পাওয়ার কথাই না। আদালতের সুস্পষ্ট নির্দেশিকা রয়েছে যে সিভিক পুলিশ কি করতে পারে, কি করতে পারে না। সে এই নক্কারজনক ঘটনাটা ঘটিয়েছে, তাহলে সেও পুলিশের সাথে যুক্ত। পুলিশ মন্ত্রীকে মমতা ব্যানার্জি। তাহলে এবার যদি সিবিআই তদন্ত শুরু হলো এবং শুরু হওয়ার পর নতুন করে যদি একাধিক তথ্য আরো সামনে আসে, নতুন নতুন মোড় নেয় তদন্তে, এবং এটা কোনো কারণে বেরিয়ে আসলো যে কেবলমাত্র একা সঞ্জয় রায় নয়, আরো কোনো প্রভাবশালীর হাত এখানে রয়েছে, পিছন থেকে কলকাঠি অন্য কেউ নড়েছে বা আরো কেউ কেউ ছিল ঘটনার দিন বা ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, তাহলে দায় কার, ব্যর্থতা কার, বর্তাবে কার উপর? মমতা ব্যানার্জি কি চালে ভুল করে ফেললেন শেষ পর্যন্ত? মমতা ব্যানার্জির এইবারের এই ঘটনাকে কেন্দ্র করে যে রাজনীতি ছিল, যে দৃষ্টিভঙ্গি ছিল, প্রথম দিয়ে প্রশংসনীয় ছিল, আমিও বলেছিলাম সেটা। সে পরিষ্কার বলেছে যে এই নারকীয় ঘটনার সে ফাঁসি চায়, দরকার পড়লে ফাস্ট ট্র্যাক কোর্টে এটার বিচার হবে, যাতে দ্রুত এই বিচার সম্পন্ন হয় এবং দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হয়।
সে পরিবারের সাথে বারবার ফোনে কথা বলেছে। যেদিন এই ঘটনাটা ঘটেছে সে আদিবাসী এলাকাতে ছিল, সেখান থেকে সে এসছে, বিনীত গোয়েলের সাথে বারবার যোগাযোগ করেছে এবং বিস্তারিত তথ্য নিয়েছে, পুঙ্খানুপুঙ্খ আপডেট তাকে দিতে বলেছিলেন। পরবর্তীতে সে পরিবারের সাথে কথা বলেছে, পরিবার যখন বলেছে আরো কেউ যুক্ত হতে পারে, এই কথা তিনি বাইরের সাংবাদিকদের সামনে এসে মুখোমুখি হয়ে বলেছেন যে আরো কেউ যুক্ত থাকতে পারে, পরিবার এরকম বলছে, তো আমরা বলেছি যে ঠিক আছে, তাহলে আরো জিজ্ঞাসাবাদ করা হবে। তার পরবর্তীতে আরো জিজ্ঞাসাবাদ করা হলো, 7 জনকে আনা হলো আতসকাতের নিচে, যে 4 জন তারা একসাথে খেয়েছিলেন এবং 4 জনের সাথে আরো 3 জন যারা সেদিন দেখা করেছিলেন। রোস্টার ডিউটি দেখা হলো, কারা কারা দায়িত্বে ছিলেন সেদিন, কাদের কাদের ডিউটি ছিল, তাদের সাথে কথাবার্তা হবে, জিজ্ঞাসাবাদ হবে, এত কিছু হলো। তাহলে প্রথম দিন থেকে যখন সবকিছু প্রশংসনীয় ছিল এবং আন্দোলনকারীদের একটা বড় অংশ তদন্তের গতি প্রকৃতি ছিল, সেটাকে সমর্থন করেছিল এবং তারা ঠিকঠাক মনে হয়েছে তাদের, সেখান থেকে হঠাৎ করে এই সন্দীপ ঘোষ প্রীতি গোটা বিষয়টিকে বিগড়ে দিল। যেই মমতা ব্যানার্জিকে বলা হয় যে জনগণের নারী পড়াতে তিনি পিএইচডি করা, তার থেকে ভালো কেউ বোঝেন না, তিনি এই ভুলটা কি করে করে বসলেন? কেন সন্দীপ ঘোষ নিজে ইস্তফা দেওয়ার পর তার একটি ইস্তফাপত্র গৃহীত হলো, আরেকটি গৃহীত হলো না, এবং তাকে 12 ঘন্টার মধ্যে আর এক জায়গায় পুনর্বহাল করা হলো, আর যেটা পুরো রাষ্ট্র মমতা ব্যানার্জির থেকে ছিনিয়ে নিল। বিরোধীরা চেষ্টা করেও জায়গা করতে পারছিল না, তাদের জমি বানাতে পারছিল না, অনেক চেষ্টা হয়েছে, বিভিন্ন দিক থেকে হয়েছে। উল্টে মমতা ব্যানার্জির যা কথাবার্তা ছিল, তার যা চিন্তা ভাবনা ছিল, তদন্তে যা গতি প্রকৃতি ছিল, প্রত্যেকে বা বলতে পারেন একটা বড় অংশ তাকে সমর্থন করেছিল। তার কারণ এই রাজ্য এর আগে পার্ক স্ট্রিট দেখেছে, এই রাজ্য কামদুনি দেখেছে, এই রাজ্য হাঁসখালি দেখেছে। কামদুনিতে মমতা ব্যানার্জি তো এরকমও বলেছিলেন, যখন টুম্পা কয়াল বা মৌসুমী কয়ালরা তার গাড়ি আটকেছিলেন এবং তাকে জিজ্ঞেস করতে গিয়েছিলেন, পুরোপুরি তাকে সিপিএম বা মাওবাদী আখ্যায়িত করেছিলেন বা তাদের গায়ে সেটে দিয়েছিলেন। তারা উল্টে মমতা ব্যানার্জির ওই কথায় এখনকার সব থেকে জনপ্রিয় প্রতিবাদী মুখগুলোর মধ্যে অন্যতম বা একটা। সেই মানুষটি এবারে এই ঘটনাকে নিজেই নক্কারজনক বলছেন, যে অভিযুক্ত তার কঠোর থেকে কঠোরের শাস্তির দাবি করছেন, তার ফাঁসি পর্যন্ত চেয়েছেন, দ্রুত যাতে কেসটি সম্পন্ন হয় বা ট্রায়াল হয়ে যায়, তার রায়দান যাতে দ্রুত হয় বা কেসের সুরাহা যাতে দ্রুত হয়, সেই কথা বলেছেন। তিনি এই ভুলটা কি করে করে বসলেন? তার মানে কি পিছনে খুব এত বড়ই প্রভাব ছিল যা মমতা ব্যানার্জিরও মুখ বন্ধ করে দিয়েছে বা তার চোখ ঢেকে দিয়েছে? এই প্রশ্নগুলো আরো বেশি করে উত্থাপিত হচ্ছে। আর আজকে যখন হাইকোর্ট যে রায়টা দিল যে আবার 3 সপ্তাহ পরে গিয়ে এই কেসের শুনানি হবে, সিবিআই কে কেস হ্যান্ডওভার করে দিতে হবে, হস্তান্তর তো করতেই হবে এবং এক্ষুনি করতে হবে, এই মুহূর্তে করতে হবে, আদালতের থেকেই করতে হবে। যে কেস ডায়েরি 1টার সময় আদালতের মধ্যে আনার কথা ছিল, সেটা আনার পর বলছে এখান থেকে এবার আপনারা হস্তান্তর করে দিন। তার মানে ঘাটতি কি এত বড় হয়ে গেছিল? তার মানে সাধারণ বিক্ষোভকারী আন্দোলনকারীদের থেকে বিরোধী দল যেগুলো বলেছিল সেগুলোই সঠিক, আর আজকে বিরোধী দল পুরো জায়গা পেয়ে গেল এখানে। এরপর থেকে বিরোধী দলের যে মুভমেন্টটা হবে, ওটা তো শুভেন্দু অধিকারী মোটামুটি দিক নির্দেশ করে দিয়েছেন কোন পথে মানে যাবে সেটা। সে বাংলাদেশ থেকে পুরো কনসেপ্ট হায়ার করেছে। প্রথমে যেরকম বাংলাদেশের 9 দফা দাবি ছিল, তার পরবর্তী সেটা একটাই দাবিতে রূপান্তরিত এবং সেটা শেখ হাসিনার অপসারণ। শুভেন্দু অধিকারী ওই অভিমুখেই এবারে আন্দোলনটাকে নিয়ে যেতে চাইছে এবং কেবলমাত্র বিজেপি নয়, তিনি আপামর পশ্চিমবঙ্গবাসীকে আহ্বান করেছেন যে সিবিআই এর হাতে কেস চলে গেছে, জনস্বার্থ মামলায় যেই দাবিগুলো করা হয়েছিল মোটামুটি সেগুলো পূরণ হয়েছে, এবার একটাই দিক, একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, এই স্বাস্থ্যমন্ত্রী, এই পুলিশ মন্ত্রী তথা এই মুখ্যমন্ত্রীর অপসারণ, এবং তার জন্য আন্দোলন হবে। আমার হিসেবে মমতা ব্যানার্জির এটা ঐতিহাসিক ভুল। এই সন্দীপ ঘোষ প্রীতি পুরো খেলা, পুরো রাশ মমতা ব্যানার্জির হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে গেল। তবে যেটাই হোক, আমি প্রতি পর্বে একটাই কথা বলেছি, সরকার পক্ষ থাকবে কি গদিচ্যুত হবে এটা বড় ব্যাপার নয়, বিরোধীরা তাদের রাজনৈতিক জমি আরো শক্ত করতে পারবে কি পারবে না এটাও বড় কথা নয়। তার থেকেও বড় কথা, যে ঘটনাটি ঘটেছে সেটার যাতে সঠিক বিচার হয়, নির্যাতিতা তার পরিবার যাতে সঠিক বিচার পায়, এবং যে দোষ করেছে, যে দোষী, তার যাতে দৃষ্টান্তমূলক সাজা হয়, এটাই সব কথার শেষ কথা। এবং এর জন্য সিবিআই এর যা যা করণীয় তাই যাতে করে।
এই ব্যাপারটাও যদি সিবিআই সেই দীর্ঘসূত্রিতার মতো হয়ে যায়, তাহলে ইতিহাস না ভারতবর্ষের রাজনীতি, না এই সিবিআই, না এই পশ্চিমবঙ্গ, আপামর জনসাধারণকে, সরকারকে আপনি ছেড়েই দিন, কাউকে ক্ষমা করবে না। এটা যাতে কোনোভাবেই না হয় সেটা লক্ষ্য রাখতে হবে। এটাই মূল বিষয়, আর এটাই সব থেকে বড় কথা। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।